আসসালামু আলাইকুম। রাজধানী আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসে আমার একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। আমি পূর্বের ন্যায় সাজেদা বেগম, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে তোমাদের আজকে আরেকটি অনলাইন ক্লাসে নিয়ে চলে আসলাম। তবে আজকে আমি তোমাদের সেই বহু প্রতীক্ষিত ম্যাথ চ্যাপ্টারের সূচনা করব ইনশাল্লাহ। তো আজকে আমি যে ম্যাথ চ্যাপ্টারটি করব তার আগে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে তোমাদের কলেজ থেকে একটি করে একাডেমিক ক্যালেন্ডার তোমাদের দেওয়া হবে, যে একাডেমিক ক্যালেন্ডারটি তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। এবং এই ক্যালেন্ডারে তোমাদের বিষয়ভিত্তিক সিলেবাস, যেটা তোমাদের সম্পূর্ণ সব সিলেবাসের অধ্যায় ভিত্তিক আলোচনা এখানে পাবে তোমরা। যেমনটি আমি দেখাচ্ছি আমার সাবজেক্টের, দেখো ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের, দেখো এখানে প্রথম সেমিস্টার অর্ধবার্ষিক, সেটার আমাদের যে অধ্যায়গুলো আমরা আলোচনা করব সে অধ্যায় দেওয়া আছে। তো আমরা এই প্রথম সেমিস্টারে তোমাদের জন্য 4টা অধ্যায় রেখেছি, যেটা সম্পূর্ণই প্রথম পত্র থেকে। এবং আমি এখান থেকে তোমাদের অলরেডি প্রথম পত্রের যে প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা সেটা শেষ করেছি, এবং দ্বিতীয় অধ্যায় যেটি আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, এই দুটি অধ্যায় আমরা অলরেডি শেষ করে ফেলেছি। তারপর আমরা যে বাকি দুটি অধ্যায় থাকে সে দুটি অধ্যায় সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল। তো ইনশাল্লাহ এই দুটি অধ্যায়ও আমরা শেষ করব, এবং করার পরে তোমাদের যদি সমস্যা থাকে আমরা সেগুলো রিভিশন করব। তো এখানে তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আজকে আমি তোমাদের প্রথম পত্রের একটি ম্যাথ চ্যাপ্টার শুরু করছি। চলো, আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি আমরা কিন্তু একটু জানি, যে আমরা জানি না তা না, আমরা কিন্তু এসএসসিতে পড়ে আসছি দীর্ঘমেয়াদী অর্থায়ন কি। যে অর্থায়নটা সাধারণত দীর্ঘমেয়াদের জন্য হয়, মানে 5 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য হয়ে থাকে। প্রতিষ্ঠান কি করে? প্রতিষ্ঠান সাধারণত আমরা যে অর্থায়ন যেটা বলি, তো অর্থায়নের ক্ষেত্রে কি হয়, তহবিল সংগ্রহ করতে হয়। আর এই তহবিল সংগ্রহের যে মেয়াদ, তার মানে তহবিল সংগ্রহের মেয়াদের উপর ভিত্তি করে অর্থায়নকে আমরা তিন ধরনের মেয়াদের উপর ভিত্তি করে, যে তহবিল সংগ্রহের মেয়াদের উপর ভিত্তি করে অর্থায়নকে সাধারণত মেয়াদের উপর 3 ধরনের অর্থায়ন হয়ে থাকে। কি? একটা হচ্ছে স্বল্পমেয়াদী, আরেকটা হচ্ছে মধ্যমেয়াদী, এবং আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী। তার মানে এই 3 ধরনের অর্থায়নের মধ্যে প্রথমটি হচ্ছে স্বল্পমেয়াদী, তারপর হচ্ছে মধ্যমেয়াদী, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তার মানে সাধারণত এই 3 ধরনের মেয়াদের ভিত্তিতে অর্থায়ন সংগ্রহ করা হয়ে থাকে, মানে তহবিল সংগ্রহ করা হয়। তো আমরা আজকে আলোচনা করব, এবং এই অধ্যায়টা সম্পূর্ণই হচ্ছে আমাদের 6ষ্ঠ অধ্যায়, যেটা নাকি 6 নম্বর অধ্যায় আমাদের, এটা প্রথম পত্রেরই। এবং এই অধ্যায়টা হচ্ছে সম্পূর্ণ দীর্ঘমেয়াদী অর্থায়ন। এটা যে আলোচনাগুলো হবে সবই দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করা হবে। দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে কি ধরনের জিনিসগুলো আসে সেই সংক্রান্ত জিনিসগুলো এখানে আলোচনা করা হবে, প্লাস হচ্ছে গাণিতিক ব্যাখ্যা এবং তার সমাধানও থাকবে। তো দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি সেটা আগে শুনি। দেখো, দীর্ঘমেয়াদী অর্থায়ন কি সেই সংজ্ঞাটা আগে আমরা জানবো। দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে যে অর্থায়ন বলা হয়, সাধারণত যে অর্থায়নের সময়সীমা 5 বছরের বেশি সময়ের জন্য হয়, 5 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য যে অর্থায়নটি করা হয় তাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখন এই দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি, 5 বছর বেশি সময় কি? যেমন আমি আরও সহজ করে বলি, প্রতিষ্ঠানে কিছু স্থায়ী সম্পত্তি ক্রয় করতে হয়। যে কোনো প্রতিষ্ঠানে সাধারণত তাদের প্রথমেই কি করতে হয়, স্থায়ী সম্পত্তির ক্রয় করতে হয়। যেমন প্রথমে আসবাবপত্র ক্রয় করতে পারে, সে একটি ভূমি ক্রয় করতে পারে, সে একটি জমি, যেটাকে আমরা বলি দালান কোঠা ক্রয় করতে পারে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ক্রয় করতে পারে। তো এই ধরনের যে স্থায়ী সম্পত্তিগুলোর জন্য বিনিয়োগ করা, এটাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। তার মানে স্থায়ী সম্পত্তি ক্রয় করতে যে অর্থায়নটা সংগ্রহ করতে হয় সেটাকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন হিসেবে জানি। তো দীর্ঘমেয়াদী অর্থায়নের সংজ্ঞাটা কি? যে অর্থায়ন সাধারণত দীর্ঘমেয়াদের জন্য হয়। সাধারণত দীর্ঘমেয়াদ বলতে 5 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে যে অর্থায়নের মেয়াদ 5 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য হয়ে থাকে
তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয়। যে অর্থায়ন সাধারণত 5 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য হয়ে থাকে। যে অর্থায়নটা সাধারণত আমরা জানি যে অর্থায়ন কিন্তু বিভিন্ন সময়ের মেয়াদের ভিত্তিতে হয়, স্বল্পমেয়াদী হয়, মধ্যমেয়াদী হয়, আবার হয় দীর্ঘমেয়াদী। তো দীর্ঘমেয়াদী সংজ্ঞাটা কি? দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে যে অর্থায়নের মেয়াদ সাধারণত 5 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য হয়ে থাকে তাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। এটা 7 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, তার মানে কি 5 বছরের বেশি, ঠিক আছে, সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। তবে বিভিন্ন যে মনীষী বিভিন্নভাবে এই দীর্ঘমেয়াদী অর্থায়নের সংজ্ঞাটা সংজ্ঞায়িত করেছে। যেমন খান এন্ড জেন একজন বিশেষজ্ঞ অর্থায়নবিদ, সে সংজ্ঞাটা সংজ্ঞায়িত করেছে এভাবে যে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে 1 বছরের বেশি সময়ের জন্য প্রদত্ত ঋণকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয়। তার মানে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক মানে আর্থিক প্রতিষ্ঠান যে কোনো ধরনের যে স্বল্প অর্থায়নের যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে, কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানকে যে ঋণটা দিয়ে থাকে সে ঋণটার মেয়াদটা যদি 1 বছরের বেশি হয়ে থাকে তাহলেই তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয়। এটা একটা মনীষী বলেছে, কে? খান এন্ড জেন। তো আমরা পরিশেষে কি বলতে পারি? আমাদের সংজ্ঞাটা এটাই দাঁড়ালো যে অর্থায়নের মেয়াদ 5 বছর, 1 বছর, তার থেকে বেশি সময়ের জন্য হয়। আমরা কিন্তু বলতে পারি যে 5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, যত বছর বেশি যাবে যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন হবে। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। 5 বছরের বা তার থেকে বেশি সময়ের জন্য যে অর্থায়নটি করা হয় তাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখন আসি প্রশ্নে, সে দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় করতে হয়। যেমন বললাম আসবাবপত্র হতে পারে, সেটা যে কোনো ধরনের যন্ত্রপাতি হতে পারে, দীর্ঘমেয়াদী ঋণ হতে পারে। তো এই দীর্ঘমেয়াদী অর্থায়নের সাথে আমরা সাধারণত জানি যে আমাদের যে অধ্যায়টি আমরা মাত্রই শেষ করে আসছি সেই অধ্যায়টিতে আলোচনা করতে হয়। যেমনটি আমরা জানি যে বাজারে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ লেনদেন করা হয় সে বাজারটাকে কি বাজার বলা হয়? সে বাজারটাকে মূলধন বাজার বলা হয়। এই মূলধন বাজারে সাধারণত আমরা জানি যে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদগুলো লেনদেন করা হয়, তাই না? তো দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদগুলো লেনদেন করা হয় কোন বাজারে? যে বাজারে আমাদের শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা ঋণপত্র এই জাতীয় সম্পদগুলো কি করা হয়? লেনদেন করা হয়। শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা ঋণপত্র। তাহলে এই যে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলি হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। এই দীর্ঘমেয়াদী সম্পদের মধ্যে আমরা এই অধ্যায়নের এই অধ্যায়টাতে শুধু বন্ড নিয়ে আলোচনা করব। আবার বলছি বন্ড নিয়ে আলোচনা করব। দেখো বন্ডটা কি? বন্ড, শেয়ার, ডিবেঞ্চার, ঋণপত্র ইত্যাদি এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। এই দীর্ঘমেয়াদী সম্পদের মধ্যে আমরা এই ষষ্ঠ অধ্যায়ে শুধু যে বন্ডের যে আলোচনা সেই বন্ড নিয়ে আলোচনা করব। তোমাদের আবারও বলছি বন্ড শুধু থাকবে বন্ড। তো বন্ডটা কি এটা একটু আজকে জানবো। দেখো বন্ডের কিন্তু আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে ঋণপত্র। ডেপ্ট যেটাকে বলা হয় ডেপ্ট। তো এই বন্ড বা আমরা জানি বন্ডের এই সংজ্ঞাটা কি হবে? বন্ড হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ঋণের দলিল। এটাকে কি বলে করা হয়? দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা বিক্রি করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কি করতে পারে? তহবিল সংগ্রহ করতে পারে। যা বিক্রি করে কোম্পানি তহবিল সংগ্রহ
করতে পারে। দেখো, বন্ড হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা বিক্রি করে তো কোম্পানি বা যে কোনো ধরনের কোম্পানি তার তহবিল সংগ্রহ করতে পারে। কিভাবে? এই বন্ডটা বিক্রির মাধ্যমে। তারপর বন্ড হোল্ডাররা যারা নাকি বন্ড বিক্রি করে, আর যারা নাকি বন্ড হোল্ডার, মানে যারা বন্ড হোল্ডার হচ্ছে কোম্পানির পাওনাদার। বন্ড হোল্ডার বন্ড হোল্ডার কারা? বন্ড হোল্ডার হচ্ছে যারা বন্ডটি ক্রয় করে। বন্ড যারা ক্রয় করে তাদেরকে বলা হয় বন্ড হোল্ডার। আর বন্ড হোল্ডাররা কোম্পানির পাওনাদার হয়ে থাকে। তারা কোম্পানির যে প্রাপ্ত সুদ, সেটা সুদ প্রাপ্ত হয়। বন্ড কারা ইস্যু করে? যে কোনো কোম্পানি তাদের মূলধন সংগ্রহের জন্য, তারা তহবিল সংগ্রহের জন্য এই বন্ডটা ইস্যু করে থাকে। তার মানে কি? দীর্ঘমেয়াদী ঋণের দলিল। এটা দীর্ঘমেয়াদী একটা ঋণের দলিল যা বিক্রি করে কোম্পানি তহবিল সংগ্রহ করতে পারে। এখন যারা বন্ডটা কেনে, মানে ক্রেতা যারা, তাদেরকে বলা হয় বন্ড হোল্ডার। আর বন্ড হোল্ডাররা কি প্রাপ্ত হয়? সুদ প্রাপ্ত হয়। এই বন্ড হোল্ডাররা হচ্ছে কোম্পানির পাওনাদার। তারা কিন্তু সুদ প্রাপ্ত হয়, এই জন্য তারা বলা হয় পাওনাদার। আচ্ছা, তাহলে বন্ডের একটা লিখিত মূল্যের ওপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়। বন্ডের লিখিত মূল্যের ওপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়ে থাকে। বন্ডের যে লিখিত মূল্য, যে মূল্যটাতে বন্ডটা কি করা হয়? ইস্যু করা হয়, সেই লিখিত মূল্যের উপর একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়। কাদের প্রদান করা হয়? এই বন্ড হোল্ডারদেরকে। তার মানে এই নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে বন্ড হোল্ডাররা। এজন্য বন্ড হলো একটি স্থায়ী আয় সিকিউরিটি। এজন্য বন্ড হলো স্থায়ী আয়যুক্ত সিকিউরিটি। এজন্য বন্ডকে একটি স্থায়ী আয়যুক্ত সিকিউরিটি বলা হয়ে থাকে। তার মানে এখান থেকে কি যে সুদটা প্রাপ্ত হয়, বন্ড হোল্ডাররা নিশ্চিতভাবে এই সুদটা পেয়ে থাকে। এজন্য কি স্থির আয়যুক্ত সিকিউরিটিও বলা হয়। তহবিল সংগ্রহের জন্য, কিসের তহবিল? দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের জন্য, যা বিক্রি করে কারা? কোম্পানি। যে কোনো ধরনের কোম্পানি, তাদের তহবিল দরকার হয়। ধরো তারা একটি সম্পত্তি ক্রয় করবে, সেটা হচ্ছে যন্ত্রপাতি। তাদের একটি মেশিন ক্রয় করতে হতে পারে। সেই মেশিনটা ক্রয়ের জন্য তাদের কিছু তহবিল দরকার হতে পারে। এই তহবিলটা সংগ্রহের জন্য তারা দীর্ঘমেয়াদী ঋণের দলিল বিক্রি করে, যেটা নাকি বন্ড। তো বন্ড হচ্ছে কোম্পানি তহবিল সংগ্রহ করতে পারে, এবং এই যে কোম্পানির বন্ডগুলো যারা কেনে তাদেরকে বলা হয় বন্ড হোল্ডার। বন্ড হোল্ডার কোম্পানির পাওনাদার। তারা হচ্ছে বন্ডটার লিখিত মূল্যের ওপর যে সুদটা, সেটা তাদের দেওয়া হয়। কারা দেয়? কোম্পানি দিচ্ছে। এবং এই সুদটা নির্দিষ্ট হারে পায়, এজন্যকে বলা হয় স্থির আয়যুক্ত সিকিউরিটিও এই বন্ডটাকে বলা হয়ে থাকে। তো বন্ডের আমরা কিছু শ্রেণী বিভাগও জানবো। তোমরা যেমনটি সংজ্ঞাটা দেখতে পাচ্ছ, এখান থেকে অনেক ধরনের শ্রেণী বিভাগ আমরা দেখতে পাবো। দেখো, বন্ডের যে শ্রেণী বিভাগ, সেটা কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। বন্ডের আমাদের সাধারণত যে কোম্পানি, সেই বন্ডটা কয় ধরনের ইস্যু করে, সেই শ্রেণী বিভাগটা হচ্ছে আমাদের সাধারণত জামানতের ওপর হতে পারে, ইস্যুকারী প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে হতে পারে, মালিকানার ওপর ভিত্তি করে বন্ডের শ্রেণী বিভাগ হতে পারে। তো ইস্যুকারী প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে কেমন হয়? দেখো, ইস্যুকারী প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে বন্ড
বন্ড সাধারণত 3 ধরনের হয়ে থাকে। দেখো, যখন একটি প্রতিষ্ঠান ইস্যু করে বন্ডটা, সেটা তার ইস্যুকারী প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে বন্ডটা 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। দেখো, একটা হচ্ছে ট্রেজারি বন্ড, দুই নাম্বারটা হচ্ছে কর্পোরেট বন্ড, তারপরেরটি হচ্ছে সরকারি বৈদেশিক বন্ড। দেখো, এই ইস্যুকারী প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে বন্ডকে আমরা 3 ধরনের দেখতে পাই। কি কি? ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ড হচ্ছে যে বন্ডটি সরকার কর্তৃক ইস্যু করা হয়। কারা ইস্যু করে? সরকার। সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড। সরকার কর্তৃক যে ইস্যুকৃত বন্ড সেটাকে বলা হয় ট্রেজারি বন্ড। বাংলাদেশের সরকার যে বন্ডগুলো ইস্যু করে সেই বন্ডগুলোকে বলা হয় ট্রেজারি বন্ড। বাংলাদেশের সরকারের ট্রেজারি বিভাগ থেকে যে বন্ডটি ইস্যু করা হয় সেটাকে বলা হয় ট্রেজারি বন্ড। দ্যাট মিনস এটা হচ্ছে সরকারি বন্ড। আর কর্পোরেট বন্ড হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বন্ড। তার মানে সরকারি প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বন্ড হয়, আরেকটা হয় বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক। তার মানে যে কোম্পানি বা কর্পোরেশন বা বিভিন্ন ধরনের কর্পোরেশন কোম্পানিগুলো যে বন্ডটা ইস্যু করে সেটাকে বলা হয় বেসরকারি প্রতিষ্ঠান। এই বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বলা হয় কর্পোরেট বন্ড। ঠিক আছে? তার মানে এখানে কিন্তু ট্রেজারি বন্ড সরকার, এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক। এবার আসি বৈদেশিক বন্ড। বৈদেশিক বন্ড সাধারণত বৈদেশিক সরকার বা কোম্পানি কর্তৃক বৈদেশিক সরকার বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড। দেখো, বৈদেশিক বন্ডটা কি? বৈদেশিক বন্ডটা হচ্ছে যে বৈদেশিক সরকার, বাইরের যে সরকারগুলো যে কোম্পানির বন্ডটা ইস্যু করে সেটাকে বলা হয় বৈদেশিক সরকার বা কোম্পানি, ওই কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড। এটা হচ্ছে বৈদেশিক বন্ড, যা দেশের কোনো কোম্পানি ইস্যু করে না। আচ্ছা, তাহলে এই 3 ধরনের বন্ড হচ্ছে ইস্যুকারী প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে। এবার চলে আসি আমাদের আরেকটি শ্রেণী বিভাগ, জামানতের উপর ভিত্তি করে। দেখো, উপর ভিত্তি করে, জামানতের উপর ভিত্তি করে সাধারণত বন্ডকে দুই ধরনের হয়ে থাকে। তার মানে কি? জামানতের উপর ভিত্তি করে বন্ড সাধারণত কয় ধরনের হয়ে থাকে? 2 ধরনের। একটা হচ্ছে জামানত যুক্ত আর একটা হচ্ছে জামানতবিহীন। একটা হচ্ছে জামানতবিহীন আর একটা হচ্ছে যুক্ত বন্ড। জামানতবিহীন আর জামানতযুক্ত কিন্তু দুটো আলাদা আলাদা টপিকস, যেটা আমরা একটু শিখবো। দেখো, জামানতবিহীন মানে বিহীন, মানে জামানত নেই, যে বন্ডটি ইস্যু করা হয় কোনো প্রকার জামানত ছাড়া। তার মানে যে বন্ডের জামানত বা যখন কোনো বন্ড ইস্যু করা হয় তখন তার বিরুদ্ধে কোনো বিপক্ষে তার জামানত ছাড়াই ইস্যু করা হয়। জামানতবিহীন বন্ডকে সাধারণত ঋণপত্র বা ডিবেঞ্চার বলা হয়। এই ধরনের বন্ডকে সাধারণত ঋণপত্র বা ডিবেঞ্চার হিসেবে চিহ্নিত করা হয়। তো এই জামানতবিহীন বন্ডকে আমরা সাধারণত
শুধুমাত্র কখন দেখি, যখন কোনো কোম্পানি সচ্ছল কোম্পানি যাদের ক্রেডিট রেটিং অনেক ভালো ঋণপত্র বা ডিবেঞ্চারের ইস্যু করতে পারে, যেই কোম্পানিগুলো ঋণপত্র বা তাদের যে ক্রেডিট রেটিং, তাদের যে মুনাফা নিয়ন্ত্রণ সংখ্যা সেটা খুব বেশি ভালো, তাদের সাথে ওই প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনও ভালো, তাহলে তারা জামানতবিহীন বন্ডে ইস্যু করে। জামানতবিহীন বন্ডের ক্ষেত্রে কোনো প্রকার জামানত মানে কোনো কিছু গচ্ছিত না রেখেই কিন্তু এই বন্ডটি ইস্যু করা হয়। এই জামানতবিহীন বন্ডটি সাধারণত ঋণপত্র বা ডিবেঞ্চারের ক্ষেত্রেই দেখা যায়। আরেকটা যেটা দেখছি সেটা হচ্ছে জামানতযুক্ত, যে বন্ডটা ইস্যু করার ক্ষেত্রে কিছু জামানত রাখা হয়। তার মানে যে সকল বন্ডের বিপরীতে বিভিন্ন ধরনের সম্পত্তি, যেমন আর্থিক সম্পত্তি, প্রকৃত সম্পত্তি জামানত হিসেবে রাখা হয়, তাকে বলা হয় জামানতযুক্ত বন্ড। যেমন বন্ধকি বন্ড, যেটাকে বলা হয় বন্ধকি বন্ড। এই সকল বন্ড স্থায়ী সম্পত্তির জামানত রেখে সাধারণত ইস্যু করা হয়। স্থায়ী সম্পত্তির জামানত রেখে এই ধরনের বন্ডগুলো ইস্যু করা হয়। তার মানে জামানতের উপর ভিত্তি করে সাধারণত বন্ডকে দুই ধরনের হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে জামানতবিহীন, যেখানে কোনো প্রকার জামানত ছাড়া বন্ডটি ইস্যু করা হয়ে থাকে, আর এটা সাধারণত ঋণপত্র বা ডিবেঞ্চারের ক্ষেত্রেই দেখা যায়। কারণ এই ধরনের ঋণপত্র বা ডিবেঞ্চারের যাদের ক্রেডিট রেটিং, তারপর হচ্ছে যাদের হলো কোম্পানি সচ্ছল, কোম্পানি আর্থিকভাবে সচ্ছল, এই ধরনের ক্ষেত্রে কারণ জামানতবিহীন বন্ডটি ইস্যু করা হয়। জামানতযুক্ত বলতে যে ধরনের বন্ডগুলোর ক্ষেত্রে সাধারণত জামানত রাখা হয় না, জামানতযুক্ত মানে জামানত রেখে বন্ডটা ইস্যু করা হয়। কি জামানত রেখে? আর্থিক সম্পদ। অবশ্যই সে আর্থিক সম্পদটি দীর্ঘমেয়াদী হতে হবে। তার মানে দীর্ঘমেয়াদী যে সকল সম্পত্তি, যেমন বন্ড, সেই স্থায়ী সম্পত্তিগুলো, দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পত্তিগুলো বন্ধক রেখে জামানতযুক্ত যেটাকে বলা হয়, রেখে যে বন্ডটি ইস্যু করা হয় সেটাকে বলা হয় জামানতযুক্ত বন্ড। এবার আসি আমাদের আরেকটি বন্ডের শ্রেণী বিভাগে, যেটা কিনা মালিকানার উপর ভিত্তি করে। এই মালিকানার উপর ভিত্তি করে বন্ড সাধারণত দুই ধরনের হয়। মালিকানার উপর ভিত্তি করে দুই ধরনের হয় বন্ড। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বাহক বন্ড আর একটা নিবন্ধিত বন্ড। দেখো, বাহক বন্ড এবং নিবন্ধিত বন্ড যখন মালিকানার উপর ভিত্তি করে বন্ডটা ইস্যু করা হয়, সেই বন্ডটার শ্রেণীবিভাগ হয় দুই ধরনের, একটা হচ্ছে বাহক আর একটা হচ্ছে নিবন্ধিত। তো বাহক বন্ডটা কি? এ ধরনের বন্ড অঙ্গীকারপত্র, যেমন অঙ্গীকারপত্র হতে পারে বাহক কর্তৃক যে কোনো সময় ভাঙানো বা অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা যায়। মানে যে কোনো সময় এটি বাহক, যে বাহকটি এটা ইস্যু করে, সেই বাহক কর্তৃক ভাঙানো যেতে পারে অথবা হস্তান্তর করা যেতে পারে, যেমনটি অঙ্গীকারপত্র। এই ধরনের বন্ডকে বলা হয় বাহক বন্ড। এবং নিবন্ধিত বন্ডটি হচ্ছে যে সকল বন্ড ক্রমিক সংখ্যা, ঋণদাতার নাম, ঠিকানা ইত্যাদি উল্লেখ থাকে। যে সকল, আচ্ছা আমি বাহক বন্ডটা লিখে আগে। এ ধরনের বন্ড বাহক কর্তৃক যে কোনো সময়, বাহক কর্তৃক যে কোনো সময় ভাঙানো যায়, যেমন অঙ্গীকারপত্র। বাহক কর্তৃক যে ধরনের বন্ডগুলো ভাঙানো যায় সেটাকে বলা হয় বাহক বন্ড, এবং এটা হস্তান্তর করা যায় বাহক কর্তৃক। এবং আসি নিবন্ধিত বন্ড। নিবন্ধিত বন্ডটা কি? যে বন্ডের ক্ষেত্রে ক্রমিক সংখ্যা, ঋণদাতার নাম, ঠিকানা ইত্যাদি উল্লেখ থাকে, ইত্যাদি লিখিত থাকে, তাকে নিবন্ধিত বন্ড বলে।
তার মানে যে বন্ডের ক্ষেত্রে একটা ক্রমিক সংখ্যা থাকবে এবং তার নাম্বার থাকবে এবং ঋণদাতার নাম থাকবে, ঠিকানা থাকবে, ইত্যাদি বিষয় উল্লেখ থাকবে বা লিখিত থাকবে, সেটাকে বলা হয় নিবন্ধিত বন্ড। এই ধরনের বন্ডের ক্ষেত্রে যে বন্ডটি ইস্যু করে সেই ইস্যু করার ব্যক্তির একটা জিনিস নিবন্ধিত বন্ডের ক্ষেত্রে কি হয়, যে যারা বন্ডটি ক্রয় করে মানে বন্ড হোল্ডারদের নাম, ঠিকানা, তাদের যাবতীয় যে তথ্য সেই তথ্যটা লিখিত থাকে, সেটাকে বলা হয় নিবন্ধিত বন্ড। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বন্ডের শ্রেণীবিভাগ। এবং এই মালিকানা, তারপর প্রথমটি যেটা আলোচনা করলাম ইস্যুকারী, তারপরেরটি হচ্ছে কি জামানত, তারপর হচ্ছে মালিকানা। এখন আমরা কিছু এই ধরনের পার্থক্য ছাড়া অন্যান্য কিছু বন্ড আমরা পাই, যে অন্যান্য আরও কিছু বন্ড দেখতে পাই যেটা আমরা সাধারণত পাবো, অন্যান্য বৈশিষ্ট্যের বন্ড। এছাড়াও কিন্তু অন্যান্য বৈশিষ্ট্যের কিছু বন্ড আমরা বাজারে লক্ষ্য করতে পারি। সেটা কি? সেটা হতে পারে, এক ধরনের হতে পারে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড। এবং আমি তোমাদেরকে একটি শর্ট নোট বলে দেই, সেটা হচ্ছে এই জিরো কুপন বন্ডই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম, যেটা আমাদের ম্যাথ করতে সাহায্য করবে। জিরো কুপন বন্ড মানে হচ্ছে যে বন্ডের কুপন বন্ড মানে যেখানে কোনো সুদ নেই, যে বন্ডের ক্ষেত্রে যে বন্ড হোল্ডাররা, যারা বন্ড হোল্ডার, বন্ড যারা ক্রয় করে, সেই বন্ড হোল্ডারদের কোনো প্রকার সুদ দেওয়া হয় না, এটাকে বলা হয় জিরো কুপন বন্ড। যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারককে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না, তাকে বলা হয় জিরো কুপন বন্ড। যে বন্ডের ধারক মানে যারা বন্ডটা বহন করে, ধারক, বন্ড ক্রয়কর্তা, সেই বন্ড হোল্ডারদেরকে কোনো প্রকার সুদ দেওয়া হয় না, তার মানে কোনো সুদ নেই, জিরো, সুদ নেই। কুপন মানে হচ্ছে সুদ। আমরা জানি বন্ড যারা ইস্যু করে, সেই ইস্যুকারী প্রতিষ্ঠান, বন্ড যারা ক্রয় করে, দুইটা পক্ষ থাকে, ইস্যুকারী আর একটা হচ্ছে ক্রয়কর্তা, বন্ড হোল্ডাররা। তো বন্ড হোল্ডাররা কি করে? বন্ডটা ক্রয় করে, তারা কি পায়? সুদ পায়। এই সুদ প্রাপ্তিটা জিরো কুপন বন্ডের ক্ষেত্রে নেই। তারপর এটা হচ্ছে আমরা আরেকটি শিখবো, সেটা হচ্ছে পরিবর্তনশীল যুক্ত বন্ড। যুক্ত বন্ড। দেখো পরিবর্তনশীল যুক্ত বন্ডটা কি? যেসব বন্ডে সুদের হার বা কুপন রেট স্থির থাকে, স্থির অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমন্বয় করা হয়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমন্বয় করা হয়। পরিবর্তনশীল মানে এখানে সুদের হারটা নির্দিষ্ট থাকে না, এক্ষেত্রে কিছু কিছু সময় পর পর সেটা সমন্বয় করা হয়ে থাকে। তার মানে যে সকল বন্ডে সুদের হার বা কুপন রেট স্থির থাকে না, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমন্বয় করা হয়, যে ক্ষেত্রে সুদের হার স্থির থাকে না, নির্দিষ্ট সময় অন্তর সমন্বয় করা হয়। কি সমন্বয় করা হয়? একটা নির্দিষ্ট পরিমাণ সুদ সমন্বয় করা হয়, এটাকে বলা হয় স্থির আয়যুক্ত সিকিউরিটি। আরেকটি আছে, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। যে বন্ডের ক্ষেত্রে কোনো মেয়াদ নেই, কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না। যে বন্ডের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না তাকে বলা হয় চিরস্থায়ী বন্ড। মানে এই বন্ডের যে মেয়াদ সেটা হচ্ছে থাকে না। তার মানে এক্ষেত্রে কিন্তু যে সুদ প্রাপ্তি এটা অসীম। মানে যে বন্ড হোল্ডাররা এই ধরনের বন্ড ক্রয় করে তারা সারা জীবন সুদ পেয়ে যায়, এ ধরনের বন্ডকে বলা হয় চিরস্থায়ী বন্ড। তাহলে আমরা কিন্তু দেখছো দুই ধরনের পেয়ে গেলাম। এখানে অন্যান্য বৈশিষ্ট্যের আরও অন্যান্য বন্ডে রয়েছে, যেমন হতে পারে পুট বন্ড, যেমন হতে পারে তলব্য বন্ড, রূপান্তরযোগ্য বন্ড। তো এই ধরনের বন্ডের শ্রেণী বিভাগ তোমরা বইয়ে পেয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, পুট বন্ড, তলব্য বন্ড,
রূপান্তরযোগ্য বন্ড এগুলো তোমাদের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, যে সকল বন্ডগুলো অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো আশা করি তোমরা এই বন্ডের শ্রেণী বিভাগগুলো ভালো করে পড়ে ফেলবে। নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো, গাণিতিক ব্যাখ্যা, সেটাতে চলে যাব। তো আজকে এই পর্যন্তই। এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টগুলো ভালো করে আলোচনা করছি এবং তোমরা আশা করি কোনো সমস্যা থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।